স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। সবগুলো টেলিভিশন, নিউজ পোর্টাল, সব জায়গায় প্রতিবেদন আছে। আজকে আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে, সেটা আবার যে যুগ্ম ছাত্র জনতা তারা সেটা প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে এখনও খবরে আছে এটা নিয়ে একটু মন্তব্য শুরুতে আপনার কাছে একটু আশা করব, তারপর আমি দুজন অতিথি যুক্ত করে নেব। ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে, শুভেচ্ছাও জানাচ্ছি তাদেরকে। আপনি যে আলোচনাটা তুললেন, এই আলোচনাটা আসলে আপনি যেভাবে বললেন আমি তার চেয়ে আর একটু বাড়িয়ে বলবো মানে বাস্তবতার নিরিখেই বলবো যে আপনি বলছেন যে খবরের ভেতরে আছে এখনও খাগড়াছড়ি প্রসঙ্গ। আসলে খবরের ভেতরে শুধু নেই, এটা যথেষ্ট শক্তিশালীভাবে আছে। ঘটনাটা কোনো সাধারণ কোনো ঘটনা না, কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনেক বড় ঘটনা এবং যা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বড় পরিকল্পনারও অংশ বটে। সে কারণে এই খাগড়াছড়ির প্রসঙ্গটা যথেষ্ট শক্তিশালীভাবে এখনও গণমাধ্যমে এবং জাতীয় রাজনীতিতে জাতীয় পর্যায়ে অবস্থান করছে রয়েছে। তো এই ঘটনা নিয়ে এরই মধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে একদম পরিষ্কারভাবে সাম্প্রদায়িক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা সামরিক বাহিনী কেন বলেছে আমি ঠিক পরিষ্কার না, বাট এর ভেতরে জড়িত যে সমস্ত ব্যক্তি বা যাদেরকে কেন্দ্র করে এবং যে সমস্ত ঘটনা প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই নিউজ আবর্তিত হচ্ছে, ঘটনা আবর্তিত হচ্ছে, তার থেকে হয়তো বলাই যেতে পারে সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে খাগড়াছড়িতে যে ঘটনাগুলো ঘটছে বা যা ঘটেছে এই কয়েকদিনে, অথবা ৫ই আগস্ট ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার সাথে এই ঘটনার বা ঘটনা প্রবাহের কিন্তু আসলে একটা যোগসাজশ আছে, মিল আছে, যোগসূত্র আছে। আমরা বহুবারই দেখেছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আমাদের সংবাদকর্মীদের পক্ষ থেকে, এমনকি সামরিক বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময় এরকম কথা বলা হয়েছে যে পাহাড়কে কেন্দ্র করে নানা রকমের চক্রান্ত, ষড়যন্ত্র এবং নানা রকমের কূটকৌশল আশঙ্কা বোনা হচ্ছে, আশ্রয় নেওয়া হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন বা নিশ্চয়ই খেয়াল থাকার কথা আপনার, আমরা গত কয়েক মাস আগে থেকে দেখে আসছি যে সেনাবাহিনীর পানির গাড়ি আটকে দিয়েছে, পাহাড়িরা পানি সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আমাদের যে মোবাইল টেলিফোনের যে নেটওয়ার্ক, যে সমস্ত ডিস্ট্রিবিউশন সেন্টার বা যে ইয়েগুলো আপনার টাওয়ারগুলো, এইগুলো অনেক সময় ভেঙে দিয়েছে, চাঁদাবাজি করে, এরকম অনেকগুলো নানা ধরনের এই সমস্ত ঘটনা থেকে একটা কথা মোটামুটি মোটা থেকে সব জায়গা থেকে এসছে যে এই ঘটনার সাথে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ কারোর ইন্ধন যোগসাজশ রয়েছে এবং এর সাথে পাহাড়ের কোনো লোক বা কোনো সংগঠন যুক্ত হয়ে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেরকম তো পলিটিক্যাল অনেক নেতারাও এই ধরনের মন্তব্য করছেন। আপনি যে আশঙ্কার কথা বললেন সেটা নিয়ে একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। শুরুতে শামসুজ্জামান দুদু, আপনার একটু মন্তব্য আশা করব এবং সঙ্গে যদি আমি একটু সম্পূরক একটা প্রশ্ন জুড়ে দিই যে আজকে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে পাহাড়ের হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে মাস্টার প্ল্যান রয়েছে বলে তার মন্তব্য। কি ধরনের মাস্টার প্ল্যান বলে তিনি আসলে মনে করেন আপনারা? ধন্যবাদ আপনাকে। সঙ্গে আজকে স্টুডিও
সম্মানিত সাংবাদিক বন্ধু এবং যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমার কথা কি শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, ভালো শুনছি আমরা। আসলে সম্প্রতি খাগড়াছড়ি সেখানে একটি কিশোরীর উপরে যে নৃশংসতা দেখানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেটা একারে ফৌজদারি আইনের একটি ঘটনা। তাৎক্ষণিকভাবে যদি এই বিষয়টি কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারী সংস্থা তাদের নিয়ন্ত্রণে নিতে, তাহলে বোধহয় এই ধরনের ঘটনা মানে এখন যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, ঘটনার পরে সম্ভবত কয়েকজন প্রাণহানিরও হয়েছে। তো আমার কাছে মনে হয় এটা যে খুব অতি সম্প্রতি ঘটনা হলো, আগে কখনো ঘটেনি এইসব অঞ্চলে তেমন না। এমনকি বাংলাদেশের অনেক অঞ্চলে এই ধরনের ঘটনা ইচ্ছা আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতেন। আমার কাছে যে ঘটনাটা মনে হয়েছে যে পার্বত্য অঞ্চল খুবই স্পর্শকাতর একটি, সেখানে চাকমা, মারমা এবং যেসব বাংলাদেশেরা আছে তাদের অনেক দাবি দাবা আছে, তাদের অনেক নিজস্ব বক্তব্য আছে। সেগুলো সরকার এসেছে, সরকার গেছে, সবাই চেষ্টা করেছে তাদের মতো করে এটা মোকাবেলা, কিন্তু কোনো না কোনো সমস্যা থেকে গেছে। আমার কাছে মনে হয়েছে ওখানকার কয়েকটি রাজনৈতিক দল মানে আমাদের পার্বত্য অঞ্চলের বন্ধুদের, তারা তাদের মতো করে এই বিষয়গুলো দেখার চেষ্টা করছে। এমনও একটা সময় ছিল জনসংহতি সমিতি, মানে সেই সময় তারা সশস্ত্র উপায়ে এই অঞ্চলটাকে তারা নিজেদের অঞ্চল হিসাবে নেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার একটা আলোচনার উদ্যোগ নেয় এবং আরো পরে পরবর্তী সরকার শেখ হাসিনার সময় একটি চুক্তি হয়। কিন্তু এত কিছু হওয়ার পর বিবাদমান যে পরিস্থিতি হয়তো কোনো কোনো ক্ষেত্রে স্বস্তি বয়ে এনেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আবার সেগুলো প্রবাহিত হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে এর পেছনে শুধু যে পার্বত্য অঞ্চলের বিবর্তমান রাজনৈতিক সংগঠন বা গোষ্ঠী বা মহলেই কাজ করেছে তা না, পার্শ্ববর্তী একটি দেশের নাম কিন্তু সেখানে যুক্ত হচ্ছে। এর সঙ্গে স্থানীয় কিছু এনজিওর কিছু কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সরকার যদি এইটা মীমাংসা চায়, তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, মহল ঠিক তেমনি সেই অঞ্চলের বিবদমান রাজনৈতিক দল, গোষ্ঠী, সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা হওয়া হচ্ছে। এবং সেটি না হলে পরে যারা সুযোগের সদ্ব্যবহার করতে চান, অর্থাৎ মহল বিশেষ, পার্শ্ববর্তী দেশ, এনজিও, সেটি একটি কঠিন অবস্থা মধ্যে ওই অঞ্চলকে নিয়ে যেতে পারে। অতীতে আমরা এর দৃষ্টান্ত দেখেছি। সেই কারণে আমার কাছে মনে হয় সময় জি জি ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে এখানে রাজনৈতিক দলগুলির আসলে মানে ভূমিকাটা আপনি কি দেখেন? যেমন শামসুজ্জামান দুদু বলছিলেন যে এটা মানে যেহেতু পাহাড় স্পর্শকাতর এবং সেখানে নানান ধরনের পলিটিক্যাল ডাইমেনশন আছে, পার্শ্ববর্তী দেশের কথা কেউ কেউ বলছেন, এমনকি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। সে এমনকি জামায়াতে ইসলামের নায়েবে আমির সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার যে আশঙ্কার কথা অনেকে বলেন, আমি বলছি এবং দোয়া করছি এরা যেন ঢুকে পড়ে,
তখন আমাদের 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং সেটা নিয়ে আজকে রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করেছেন যে ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণার পেছনে জামায়াতের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। আপনি একটু যদি সার্বিকভাবে আমাদেরকে একটু বলেন বিষয়টা নিয়ে। সম্মানিত সাংবাদিক ভাই উপস্থিত আছেন এবং উপস্থিত আমার সিনিয়র ভাই দুদু ভাই এবং দর্শক শ্রোতা 71 টিভির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিনয়ের সাথে দুদু ভাই যে কথা বললেন যে একটি মেয়ের রেপ থেকে আজকের এই অবস্থা, এটাতে আমি মত পার্থক্য করছি। আমার একটা কথা মনে আছে, তখন আমরা 4 কি 5 এর ছাত্র। তখন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এসেছিলেন আমার বাসায়। তো ওখানে অনেকেই বসেছিল, কথা প্রসঙ্গে বলতেছেন যে জিয়া রহমানের মৃত্যুর কারণ কি। এখন আমার স্পষ্ট সে কথা মনে আছে। উনি বলেছেন জিয়া রহমানকে হত্যার পিছনে 2টা কারণ। একটা হচ্ছে তালপট্টি দ্বীপ, যেটা ইন্ডিয়া দখল করতে চেয়েছিল, জিয়াউর রহমান সেটা দখল করতে দেননি। আর একটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফরসাইটনেস। তিনি পাহাড়ি বাঙালি ভাই ভাই এই কথাটি এস্টাবলিশ করেছিলেন এবং এই পাহাড়ে আমাদের বহু বাঙালি তারা সহ অবস্থানে যাতে জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করেছিলেন। কেন? যাতে কোনোদিন এই ধরনের হুমকি না আসে যে এই অঞ্চলটাকে কেউ তাদের আবাসস্থল হিসাবে ঘোষণা করতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করেন, গত 15 বছর এই 96 সালে তথাকথিত শান্তি চুক্তির পর থেকে 15 বছর কিন্তু আমরা কোনো স্লোগান দেখিনি পাহাড়কে বিচ্ছিন্ন করার, যেটা গত 3 মাসে দেখতেছি। কেন? আমাদের যখন একটা ইলেকশন আসতেছে, আমাদের এখানে কোন দল জয়লাভ করবেন কি করবেন না, এতে তো ইন্ডিয়ার মাথা ব্যথা হওয়ার কারণ না। ইন্ডিয়া কেন একটা পার্টিকুলার দলকে এক্সট্রিমিস্ট দল বানাতে চাচ্ছে? এবং এই যে আজকে পাহাড়ে যে অশান্তি, যে স্লোগান, এটা দুদু ভাই মনে থাকার কথা যে 740টা মিলিটারি ক্যাম্প ছিল, গত 15 বছরে সেই ক্যাম্পের সংখ্যা কমিয়ে নিয়ে এসছে 60টা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে 760টা থেকে কমিয়ে 740টা থেকে কমিয়ে নিয়ে এসে মাত্র 60টা মিলিটারি ক্যাম্প আছে। আমাদের কক্সবাজারকে মানে ফুল ফ্লেজেড একটা ক্যান্টনমেন্ট করার কথা ছিল, সেটা করা হয়নি। এবং আজকে যে আপনি দেখলেন উপদেশটা, ওনারা কোনো সোর্স থেকে না পাইলে সরাসরি কারোর দিকে আঙ্গুল দেয় না। আমরা কিন্তু মায়ানমারের কথা বলছি না, আমরা বলতেছি আমাদের পার্শ্ববর্তী একটা বৃহৎ দেশ যে আমার দেশকে অস্থিতিশীল করতে চায়। তো এই অস্থিতিশীলতায় একটা মেয়েকে রেপ করা একটা ঘটনা থেকে 3 জন লোক মারা যাবেন, এটাতে এই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বলেছেন সাম্প্রদায়িক সহিংসতা। এই সাম্প্রদায়িকতা কিন্তু হিন্দু মুসলমানের না, এই বাঙালি এবং পাহাড়িকে দিয়ে যে সহিংসতা করা হচ্ছে, যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করা হচ্ছে, এটা কার উস্কানিতে? কারণ আমরা তো 96 সালে শান্তি চুক্তি করে ফেলে দিলাম, ওনারা অস্ত্র সারেন্ডার করে ফেলে দিলেন। আমরা ওখানে সবাই যে রামুতে যাওয়া, খাগড়াছড়িতে যাওয়া, এই সমস্ত জায়গায় বাঙালিরা যে কি করতেছিলেন, ট্যুরিজম থেকে শুরু করে সব কিছু করতে পারছিলেন। আজকে হঠাৎ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমাদের ইলেকশনের সামনে একটা দেশের যদি ষড়যন্ত্র না হয়, তাহলে এরা অস্ত্র পাচ্ছে কোথায় থেকে? আজকে তো এটা বার্মার আরাকান আর্মি এসে আমাদের সাথে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ার। এবং ইন্ডিয়া আমাদের দেশ স্টেবিলিটি চায় না বলে এই পাহাড়কে এখন শেষ হাতিয়ার হিসাবে ইউজ করতেছে। তিনি দেশে আওয়ামী লীগকে এস্টাবলিশ করতে পারেননি, অতএব আমাদের ইলেকশনটা যাতে ভণ্ডুল হয়ে যায়, যাতে বাংলাদেশ জামাতে ইসলামের যে মানে ধারণা করা হচ্ছে তারা খুব ভালো করবেন ইলেকশনে, একটা প্রতিযোগিতামূলক ফেয়ার ইলেকশন হবে, এই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য সুপরিকল্পিতভাবে ভারত এই কাজ করতে যাচ্ছে। এবং এখানে আমাদের সবার এই যে দুদু ভাই বলে রাজনৈতিক দলগুলো, দেখেন রাজনৈতিক দলগুলো সবাই মিলে প্রস্তাব করছেন এবং এটা প্রধান উপদেষ্টাকে বলছেন টেকনাফে আমাদের একটা আর্মি ফুল ফ্লেজেড ক্যাম্প করা দরকার, কক্সবাজারে একটি আর্মি ক্যাম্পকে রামুর সাথে সাথে আরো শক্তিশালী করা দরকার। কারণ এই বিচ্ছিন্নতাকে এই সময় কেউ হাতিয়ার করে আমার দেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে যদি যায়, তাহলে আমাদের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং সেখানে সমস্ত আমাদের যে মানে চিন্তা ভাবনাকে আরেকদিকে ডাইভার্ট করে নিয়ে যাবে। সো সেই ক্ষেত্রে মনে হয় আমাদের সবার একমত হয়ে
এটার বিষয়ে এখন আলোচনা করাটা জরুরি। এক্স্যাক্টলি, মানে রাজনৈতিক মানে পাহাড়ের বিষয়ে কিভাবে আসলে দেখছে সেটা নিয়ে একটা বিরতির পরে একটু আলোচনা করব একটু বড় করে। শামসুজ্জামান দুদু, মানে আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই রুহুল কবির রিজভী যে নীল নকশা বা মাস্টার প্ল্যানের কথা বললেন, সেই মাস্টার প্ল্যানের আশঙ্কা আপনিও করেছেন। আপনার আগের বক্তব্যের সময় বলছিলেন যে সেখানে অনেকগুলো পলিটিক্যাল মানে মুভমেন্ট আছে, সেটা পাহাড়িদের আছে, বাঙালিদের আছে, স্থানীয় আছে, লোকাল পলিটিক্যাল নানান ইকুয়েশন আছে। সেই জায়গায় তো আমরা তো জানি যে পাহাড়ের ওই 3 পার্বত্য অঞ্চলে বিএনপিরও অনেক বড় সংগঠন আছে। সেই জায়গায় আসলে মানে বিএনপি কি করেছে আসলে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বা মানুষকে সঙ্গে নিয়ে যুক্ত করার জন্য? শামসুজ্জামান দুদু। জি, শামসুজ্জামান দুদু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, মাঝে একটু কেটে কেটে গেছে। আপনি সম্ভবত রিজভী সাহেবের বক্তব্যটা উদ্ধৃতি করে একটা কথা বলছেন, ওটা যদি আরেকটু বলেন। যে আমি বলছিলাম যে মানে ওখানে তো আসলে বিএনপিরও একটা বড় সাংগঠনিক তৎপরতা আছে পার্বত্য অঞ্চলে। তো সেই জায়গায় পার্বত্য অঞ্চলের তো নানান ধরনের ইকুয়েশনের কথা আপনি বলছিলেন যে সেখানে আসলে পাহাড়িদের সংগঠন আছে, তাদের অনেকগুলো চাওয়া আছে, দাবি দেওয়া আছে, নানান ইস্যু আছে। সেই জায়গা থেকে মানে পলিটিক্যাল পার্টিগুলো কি আসলে মানে এক করে নিতে সবাইকে ব্যর্থ হলো? পলিটিক্যাল পার্টির ভিতরে আবার নানামুখী ঘটনা আছে আমি যতটুকু জানি। বিশেষ করে ওখানে চাকমা আছে, মারমা আছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছেন। জি, আছে। তাদেরও নিজস্ব কিছু ভাবনা আছে, এই ভাবনা থেকে তারা কাজ করে। এখানে কিন্তু আরেকটি বিষয় আমরা যদি নজরে নিয়ে আসি, সেটি হচ্ছে আমাদের পতিত স্বৈরতন্ত্রের যে শাসক শেখ হাসিনা কিন্তু এখন ভারতে আছে। তার সামর্থ্য নিয়ে আমরা মনে করি সে পালিয়ে গেছে, কিন্তু তার হাতে বিপুল অর্থ আছে, যেটা লুটেরা অর্থ, ব্যাংক থেকে বা সাধারণ মানুষের টাকা সে পাচার করেছে এবং নিয়ে গেছে। তার হাতে প্রচুর বৈধ অবৈধ অস্ত্র আছে, যে অস্ত্র সে তার কর্মীদেরকে দিয়েছিল বিভিন্ন লাইসেন্সের মধ্যে দিয়ে, তার সংখ্যা কম না। এই অর্থ এবং অস্ত্র কিন্তু আমি যতটুকু জানি যে সরকার খুব একটা বেশি উদ্ধার করতে পারে নাই। হ্যাঁ, মানে কিন্তু রুহুল কবির রিজভী কিন্তু আশঙ্কা করেছেন যে জামায়াত ইসলামের যে নায়েবে আমিরের একটা বক্তব্য ঘিরে তিনি যে গাজওয়াতুল হিন্দ বা এই পুরো হিন্দুস্তান দখল করার যে আইডিওলজি সেটাকে সামনে এনেছেন। সেখানেও তিনি বলেছেন যে একটা নীল নকশা জামায়াত কি করছে সেটাও নজরে রাখা দরকার, বা মন্তব্য তিনি বলেছেন। আর রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি যেটা মন্তব্য করেছেন, আমি বলবো সেটা সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারে গুরুত্ব সরকারের নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার দরকার। কারণ পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে পারে এই ধরনের নানান পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছেন। যেমন গণঅভ্যুত্থানের স্বৈরতন্ত্রের পতন হলো, তারা কিন্তু এখনো পর্যন্ত সেটি মেনে নিতে পারেনি, এবং পতিত সরকারের প্রধানকে এবং তার অনুচর, সহযোগী, মন্ত্রী, এমপি, সমর্থক, নেতা, তারা কিন্তু তাদের আশ্রয়ে আছে। যেহেতু এই যে সামগ্রিক বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে যদি আমরা এই পার্বত্য যে ক্রাইসিস সেটি কি আমরা মোকাবেলা করতে চাই, মীমাংসা করতে চাই। এটা অতীতেও ছিল, হয়তো ভবিষ্যতেও যদি এবারে আমরা যদি সেটা মীমাংসার দিকে নিতে চাই, এই বিষয়গুলো আমাদেরকে ভেবে দেখার অবকাশ আছে বলে আমি। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে মানে পাহাড়ে এই ধরনের সম্প্রীতি তৈরি করতে আসলে ব্যর্থ হলো কিনা? কারণ যে
গাজওয়াতুল হিন্দ, এমনকি ধরেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে মানে একটা পরিস্থিতি তৈরি হওয়া, সেটা নিয়ে যে অভিযোগ রুহুল কবির রিজভী তুলেছেন জামায়াতের বিরুদ্ধে, সেটা নিয়ে আসলে কি মন্তব্য, কি বলবেন আপনি? দেখেন, সবচেয়ে বড় সত্য কথা, ভারত কোনোদিন বাংলাদেশকে বন্ধু ভাবেনি। ভারত একটা দলকে বন্ধু ভাবে। আবার বাংলাদেশের 20 কোটি মানুষকে কোনোদিন ভারত বন্ধু আগেও ভাবেনি, আজও ভাবে না। তারা সবসময় আওয়ামী লীগকে বন্ধু ভাবে। দ্বিতীয় কথা, তারা 71 সালে মুক্তিযুদ্ধের পরই বাংলাদেশকে ভাগ করতে চেয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, পাহাড় এবং বাঙালিকে, যেটা সেই সময় সন্তুল্লার মা প্রোটেস্ট করেছিল। সেটা আমাদের এই সাংবিধানিক যে গণবিতর্ক আছে সেখানেই আছে। এটা শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশি জাতীয়তাবাদের নামে এই এক জায়গায় নিয়ে আসলেন, এবং সেই জন্যই ইন্ডিয়ার পরামর্শেই কিন্তু শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আরো একটা জিনিস আপনাকে বলি, 1975 সালের 15 আগস্ট ফারাক্কাবাদে টেস্ট রান করা হয়েছে। এই যে আজকে আওয়ামী লীগ ভাবে ইন্ডিয়া তাদের বন্ধু, যেদিন এই শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করলেন সেদিন ফারাক্কাবাদ প্রথম ওপেন করা হয় টেস্ট রান হিসাবে। সো তারা কোনোদিন আমাদের ভালো চায়নি। আর গাজওয়াতুল হিন্দ যে কথাটা বলা হচ্ছে, শোনেন, ইন্ডিয়া প্রথম দিন থেকেই সেই 71 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষ যুদ্ধ করতেছে না, পরোক্ষভাবে আমাদের স্বার্থের এগেনস্টে বাংলাদেশ কোনোদিন স্টেবল হোক, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক, সেটা কোনোদিনই চায়নি। আর নায়েবে আমির সাহেব যেটা বলছেন এটা রূপক অর্থে বলেছেন, যে ইন্ডিয়া প্রতিদিন যুদ্ধ করতেছে, 50 লক্ষ কাঁটাতারের বেড়াতে একটা লাশ ঝুলিয়ে রাখলো। 71 থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বিডিআর কোনোদিন এরকম গুলি করে কোনো ইন্ডিয়ান নাগরিককে কোনো কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখেনি। নির্মমতা। এটা এই জন্যই রূপক অর্থে উনি বুঝাইছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ করতে হবে, তবে বাংলাদেশ টিকে থাকবে। ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আপনি না যান তাহলে আপনি কোনদিন টিকে থাকবেন না। রিজভী ভাই যে ইন্টারপ্রিটেশনটা করেছেন, হয়তো উনি ওইভাবে ডেটলি এটা দেখেননি। শোনেন, ইন্ডিয়ার পক্ষে যে আপনি কোনদিন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না, কারণ ইন্ডিয়া আপনার জীবনের শত্রু, ইন্ডিয়া এদেশের সার্বভৌমত্বের শত্রু। এবং আমি দুদু ভাইয়ের সাথে একমত, তারা সব সময় এই যে হাসিনাকে ওখানে দিচ্ছেন, আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে দিচ্ছেন। দেখেন 71 সালে মৌলানা ভাসানী পর্যন্ত যে ইন্ডিয়াতে থাকতে পারেনি না, কিন্তু এই ধরনের মন্তব্য কি মানে পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের মানে একটা টেনশন তৈরি করবে কিনা? অবশ্যই টেনশন তৈরি করবে, এবং এই টেনশনের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত প্রধান উপদেষ্টার সাথে বসে আজকে করণীয় ঠিক করা। খালি হাসিনা চলে গেছে বলে আমরা নিরাপদ তা না, আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ডিং কি হওয়া উচিত। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করতে পারি কিনা? জি প্লিজ। আমি শাহরিয়ার কবির ভাইকে একটা প্রশ্ন করতে চাই, যদি শাহরিয়ার কবির ভাই শুনতে পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে নায়েব আমির সাহেব নাকি জামাত ইসলামের নায়েব আমির সাহেব প্রশ্ন করেছেন, যে বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলামের নায়েব আমির বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে ভারতের হামলার আশঙ্কা আছে। তো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে। এই বক্তব্যের ভেতর দিয়ে বেসিক্যালি তিনি কি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করলেন কিনা সেই প্রশ্ন আমার আছে। এই কারণে আমি কথা বলছি যে এই মুহূর্তে বিএনপি বেশি ভারত বিরোধী নাকি জামাত ভারত বিরোধী বেশি, এর একটা মনে এই একটা প্রচারে বা এই বক্তব্য এই সত্য প্রমাণের একটা মনে হয় পলিটিক্যাল একটা কম্পিটিশন চলছে আমার কাছে মনে হয়। তা সেই জায়গা থেকে পলিটিক্যাল স্ট্যান্ডবাজির অংশ হিসেবে জামাত ইসলাম এই বক্তব্য দিল কিনা সেই প্রশ্ন আমি করছি। আচ্ছা, প্রথম কথা, এই প্রশ্ন আপনি যেটা করেছেন, আপনি অনেক অভিজ্ঞ। স্ট্যান্ডবাজি রাজনীতি বাংলাদেশ জামাত ইসলাম করেন। আর আপনি যেহেতু সাংবাদিক, আপনি দেখেন গত 2 সপ্তাহে শশী থেরু কি স্টেটমেন্ট দিয়েছেন, ডাকসু ইলেকশন নিয়ে তাদের গায়ে জ্বলতেছে। আপনি সিংলা যে ফরেন সেক্রেটারি, সে কি স্টেটমেন্ট দিয়েছে, তাদের সমস্ত স্টেটমেন্টের জামাতকে ঘিরে। আর আপনি বলতেছেন বিএনপি এবং জামাত একই স্ট্যান্ডিংয়ে, কি কোথায়? সেটা হচ্ছে ফরেন পলিসিতে। কোন ফরেন পলিসিতে? ইন্ডিয়ার এগেনস্টে। সো এখানে বিএনপি বা জামাত কে বেশি এন্টি ইন্ডিয়ান এটা দেখানোর আমাদের জায়গা নাই, কারণ এই জুলাই বিপ্লবটাই হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এটা আপনি ভুলে গেলে চলবে না।
এবং আমরা পরীক্ষিত, আমরা সেই 71 সালের পর থেকে আজ পর্যন্ত পরীক্ষা দিয়ে আসতেছি, প্রতিদিনই পরীক্ষা দিয়ে আসতেছি। সো নতুন করে দেখানোর কিছু নাই যে আমরা ভারতের বিপক্ষে আছি অতএব আমার 2টা ভোট বেশি দাও। না, একদিকে কেউ বলতেছে আমরা আওয়ামী লীগের ভোট চাই, তাহলে তো আমরা ভারতের পক্ষে কথা বলবো, স্ট্যান্ডবাজি তো এখানে করার কোনো কারণই নেই। আবার আর একদিকে বলতেছেন আপনার স্ট্যান্ডবাজি, কোনটা ঠিক আপনাদেরকে নির্ধারণ করতে হবে। সবচেয়ে বড় কথা যে আপনি আল্লাহর আইনকে যদি এই দেশে জমিনে কায়েম করতে চান, ভারত আপনার শত্রু এবং ভারত কোনোদিন আপনাকে করতে দিবে না। এবং এটা না, উনি আবার একটু বলেছেন যে উনি একটু বলেছেন যে 50 লাখ যুবকের মানে 25 লাখ, এটা একটা রূপক অর্থে প্রথমেই বলে নিলাম যে না, কিন্তু তিনি সংখ্যা বলেছেন যে 25 লাখ গেরিলা যুদ্ধ করবে, 25 লাখ সম্মুখ যুদ্ধ। হ্যাঁ, এটাই বলছেন, গেরিলা যুদ্ধ করবে। হ্যাঁ, এখন মানে গেরিলা যুদ্ধ করতে গেলে তো ট্রেনিং লাগে, এগুলোকে ট্রেনিং কি মানে আমাদের কারোই ট্রেনিং ছিল না, আমাদের কারোই ট্রেনিং ছিল না 71 আমরা কি গেরিলা যুদ্ধ করেছি। আর একটা জিনিস উনি ওই ডিপোকেই বলছেন যে তাহলে আমাদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করবে যেদিন আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে পারবো। আবার বলেন, এটা একটা রূপক অর্থে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই যুদ্ধ করবে সেই প্রকৃত মুক্তিযোদ্ধা, সেটাই তিনি বুঝিয়েছেন। একে অন্যভাবে ইন্টারপ্রিটেশন করার কোনো সুযোগ নাই। স্ট্যান্ডবাজি বাংলাদেশ জামাত ইসলাম করেন। আমি এই বিষয়টা নিয়ে আরেকটু বলতে চাই যে যতই রূপক অর্থে বলুক, এখন যেমন আপনাকে ব্যাখ্যা দিতে হচ্ছে এটা রূপক অর্থে, কিন্তু বেসিক্যালি এইটা কি টোটাল মানে আমাদের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে এটা কোনভাবে যাবে মেসেজটা, সেটাও কি ভাববার বিষয় নয়? ভারতের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে, ভারতের, আমি আরেকটু বলি, ভারতের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, দলীয় ব্যাপার, সেটা তো থাকলো। কিন্তু সামগ্রিকভাবে যেমন আজকে বা কালকে, গতকালকে মনে হয় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তাদের কর্মসূচি কীরকম থাকবে, তাদের অবস্থান কি, অনেক কিছু জানতে চেয়েছে। তার মানে ক্ষমতায় জামাত যদি নাও যেতে পারে তাহলেও ক্ষমতার খুব কাছাকাছি থাকবে, অন্তত এইরকম একটা অবস্থান বোঝা যাচ্ছে। তো সেই জায়গা থেকে জামাতের মতো একটা বৃহত্তর সংগঠন এবং তার একজন খুবই দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পর্যায়ের একজন নেতার পক্ষ থেকে যখন একদম মানে ডিস্টিংগুইশ করে, আলাদা করে বলা হয় যে 25 লাখ এই কাজ করবে আর 25 লাখ এই কাজ করবে, তখন আপনি যদিও 71 জার্নালে এখন রূপক করতে বলতে পারছেন, কিন্তু সমগ্র বিশ্বের কাছে তো আপনি এই ব্যাখ্যা দিতে পারবেন না বা দিতে পারছেন না। বাট কোন ধরনের মেসেজ গেল সেটাও একটা প্রশ্ন থাকে। কিন্তু না, মেসেজটা গেল, আপনি কিন্তু এটাকে একটা জিনিস দেখেন, আপনি আবার এই 36শে জুলাই বা 5ই আগস্ট এই অভ্যুত্থান কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং আরেকটা জিনিস বললেন আপনি ব্যক্তিগত, এখানে ব্যক্তিগত হওয়ার কোনো সুযোগ নেই। একটা দলের ক্ষেত্রে যখন স্টেটমেন্ট দেওয়া হয়, সারা পৃথিবীর কাছে আমরা স্টেটমেন্ট দিছি, বাংলাদেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। এই স্টেটমেন্ট দেওয়ার পিছনে একটা কারণ আছে। আমাদের গত 15 বছরে সেনাবাহিনীকে কি করা হয়েছে, সীমিত করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর অস্ত্র কেনা হয়নি, আমাদের উইপেন্স কেনা হয়নি, আমাদের আর্মস কেনা হয়নি। আপনি একটা জিনিস বলি, আপনাকে একটা উদাহরণ দিই। বরিশালে আপনি ক্যান্টনমেন্ট করছেন, সেই ক্যান্টনমেন্টে ট্যাঙ্ক যেতে পারবে না, মাটির এই অবস্থা। বরিশালে আপনি পায়রা নদীর পাশে একটা ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট করলেন, সেখানে কোনো ট্যাঙ্ক যেতে পারবে না। বরিশালে পায়রা নদীর পাশে আপনি কেন ক্যান্টনমেন্ট করলেন? এই যে শো অফ করে দেশের পররাষ্ট্র বলতেছে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে উইক করলেন, আমরা সারা পৃথিবীর কাছে বললাম যে এই গাজ্জাতুল হিন্দের সম্ভাবনা আছে, ভারত যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করতে পারে, আমার কিছু নাই, আমার গেরিলা যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই। অতএব আমাদেরকে সামরিকভাবে শক্তিশালী হতে হবে যাতে আমরা ইন্ডিয়ার প্রতিরোধ করতে পারি, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। আমি ছোট একটা প্রশ্ন করতে চাই, যদি আবার আপনার সময় ঘিরে, আমি না ঠিক আছে একটা প্রশ্ন করতে চাই। শাহরিয়ার কবির ভাই, আপনার কাছে এই প্রশ্নটা আপনার কাছেই মূলত, দুদু ভাই যদি বলতে চান দুদু ভাই বলতে পারেন, বাট আপনার কাছে প্রথম প্রশ্ন, যেহেতু আপনি খুব জোরালোভাবে বলছেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 36 জুলাই বা 5ই আগস্ট হয়েছে, যদি তাই হয় তাহলে তার পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে এইরকম একটা অবস্থান থাকুক যেখান থেকে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করা হবে এবং দেশ গঠনের জন্য সম্মিলিতভাবে আপনারা কাজ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে এক ধরনের রাজনৈতিক ডিভিশন ছিল, আওয়ামী লীগ ভার্সাস রেস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে
মোটামুটিভাবে মারাত্মকভাবে একটা বিভেদ বিভাজন তৈরি হয়েছে, বিশেষ করে জামাত এবং বিএনপির ভেতরে, যেখানে আপনাদের ঐক্যবদ্ধ অবস্থানে থেকে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কথা ছিল বা দরকার ছিল, সেই জায়গায় আপনাদের ভেতরে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি মারাত্মকভাবে বিভেদ বিভাজন। সেক্ষেত্রে আপনাদের ওই অবস্থান, ওই কথা, ওই চেতনার সাথে কি এখনকার কর্মকাণ্ড তৎপরতা কি মেলে, সাদৃশ্যপূর্ণ? আপনার এই কথাতে বিনয়ের সাথে এটা বলবো, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির সাথে আক্ষরিক অর্থে আমাদের যদি কোনো রকম শত্রুতাম থাকতো, কোনো বিভেদ থাকতো, পলিটিক্যালি মানুষের আলাদা হতে পারে মত, কিন্তু দেখেন আমরা ঐক্যমত কমিশনে গিয়ে আমরা একসাথে এক জায়গায় রাজি হচ্ছি। আপনি বাংলাদেশ জামাত ইসলামের আমির অসুস্থ হয়েছেন, তাকে দেখতে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়া লোক পাঠাচ্ছেন। মহাসচিব সাহেব অসুস্থ হয়েছেন, সঙ্গে সঙ্গে জামাত ইসলামের থেকে লোক গেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করতেছেন। প্রতিদিন আপনি খবরের কাগজ দেখলেন, হ্যাঁ পলিটিক্যাল অনেক স্টেটমেন্ট দেওয়া হয়, আবার বিএনপিকে নিজের মানে পক্ষে, বিএনপির ঐক্যমত্য কমিশনে যাতে বিএনপি আপনাদের কথা মেনে নেয়, সেটা করার জন্য রাস্তায় আন্দোলনও কিন্তু আমরা দেখেছি, কর্মসূচি করতে দেখেছি। আপনাকে একটু আগে বললাম, রাজনৈতিক ডিসিশন আলাদা আর সহিংসতা অবস্থান আলাদা। সহ অবস্থা কে ভোটে জিততে চাবে না বলেন? বিএনপিও চাবে, জামাত ইসলামও চাবে। তার মানে এটা ভোটের, তাহলে বিএনপি কিন্তু এটা নিয়ে বলেছে যে আপনারা ভোটের ক্যাম্পেইনও করছেন, আবার চাইছেন যে এটা না হলে, পিয়ার না হলে ভোট যাব না। বিএনপি এই অভিযোগ তো করেছে। তার মানে এই আন্দোলনটা ভোটের ক্যাম্পেইনের জন্য দাবি। হ্যাঁ না, আপনি দেখেন 96 সালে কি করলাম, বললাম তত্ত্বাবধায়ক দিতে হবে, আবার ইলেকশনেরও চাইলাম। তো দুইটা প্যারালাল, আওয়ামী লীগ এবং সেই সময় দেখেন আওয়ামী লীগ কি করছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা হয়েছে, 3 মাসের মধ্যে কিন্তু ইলেকশন হয়েছে, এবং সেই তাহলে আপনাকে তার মানে এটা পরিষ্কার যে জামাত ইসলামের এই আন্দোলন হচ্ছে আসলে রাস্তায় গিয়ে মানুষের কাছে যাওয়া, ভোট চাওয়ার জন্য। না, আমরা কেন বলতেছি দেখেন, নির্বাচন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করবেন না প্রপোর্শনেট নির্বাচন ব্যবস্থা করবেন, যেটা 97 শামসুজ্জামান দুদুর কাছে আমার অতিথি সিরাজুল ইসলামের একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নের উত্তরটা একটু নেই। শামসুজ্জামান দুদু। ইসলাম সাহেব যেটা বলেছেন তার বলার মধ্যে, আমি যদি ইচ্ছা করি, তো যদি ইচ্ছা করি বলতে পারি, নাও বলতে পারি। উনি মুখ্যত আমাদের ব্যারিস্টার সাহেব লক্ষ্য করে এই প্রশ্নটা করি। হ্যাঁ, মানে এখানে বিএনপি থেকে দুধ ভাই আসলে আপনি কিছু বলতে চান কিনা? কারণ আমার এই যে ঐক্যের যে ব্যাপারটা, ভঙ্গিটা, এটা যদি মানে মার্জিত হয়, তীক্ষ্ণ হয়, তাহলে তো সেটা যে কেউ গ্রহণ করবে। আমি তো ওই রকম দল করি না, যদি মনে করার একটা পার্টি। তো এই জিনিসটা এইভাবে উচ্চারিত হওয়ার পরে তো সেটা আলোচনা করার কোনো গুরুত্বই তো থাকে না। কিসের জন্য আলোচনা করবে? উনি যাকে উদ্দেশ্য নিয়ে বলেছেন, উনি অ্যান্সার করেছেন। অন্য কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে করতে পারে, কোনো অসুবিধা নেই। জি, সিরাজুল ইসলাম, কোনো প্রশ্ন যদি দুদু ভাইয়ের কাছে আমার এই প্রশ্ন, পিয়ার পদ্ধতির আলোচনা যেহেতু একটু এসেই গেছে এবং এই পলিটিক্যাল সেগমেন্টটা আমি এইখানে দুদু ভাইয়ের মতামতটা জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে পিয়ার পদ্ধতির যে দাবা জানানো হচ্ছে এবং দাবি দেওয়া বর্তমানে যে পর্যায়ে এসে গেছে, বিশেষ করে জামাত ইসলামী বা আদার পার্টি যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, আমি আজকের আলোচনাটা আসলে পিয়ারে একটু বিস্তৃত হয়ে যাবে। মন্তব্যটা জেনে জানতে চাই আসলে দুধ ভাইয়ের মতো একজন পলিটিক্যাল ফিগারের কাছ থেকে এইরকম বিষয়ে জানার আসলে আছে। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে যদি পিয়ার পদ্ধতিতে শেষমেশ যে আপনাদের অপোনেন্ট যারা আছে তারা যদি পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন নাই করে, তাহলে সেক্ষেত্রে নির্বাচন বানচালের কোনো আশঙ্কা আছে কিনা? আপনার কাছে এই প্রশ্নটা, আপনি কি মনে করেন? একেবারেই নাই। জামাত ইসলাম তাদের রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা পিয়ারের কথা বলেছে, কিন্তু সর্বশেষ তাদের বক্তব্য, আমি যতটুকু যদি ভুল না দেখে থাকি পত্র পত্রিকার মধ্য দিয়ে, যে একবারের জন্য হলো এটি
তারা মনে করে হওয়া উচিত। অর্থাৎ এই বক্তব্য কিন্তু এরকম পর্যায়ে আসছে যে এটা না হলে তারা নির্বাচন করবেন না, এটা ঠিক না, এটা তারা মনে করে, এটা তারা বলে। এমনকি উত্তর পেয়ে গেছি মোটামুটি ওই যে এর বক্তব্য এটা বলছে ইলেকশনে সামথিং ডিফারেন্ট, ফিয়ার সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, ইলেকশন ইসলামী আন্দোলন তারাও কিন্তু কথাটা বলেছেন যে আমরা নির্বাচন বিরোধী বলে মৌলবি শেষ আমাদেরকে চিহ্নিত করতে চাচ্ছে। আমরা কিন্তু পিয়ারের কথা বললো আমরা নির্বাচনের বাইরে কেউই আসলে থাকতে চাইছেন, নির্বাচনটা চাইছেন। স্বাভাবিক কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো রাজনৈতিক বক্তব্য তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে হবে, এই জিনিসটা আমার মনে হয় পরিপক্ষ দল হিসেবে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা কাজ করছে তারা এটা মনে করে বলে আমার কাছে মনে হয়। তাদের ভাবনাটা তারা সামনে এনেছে, জাতির সামনে উপস্থাপন করেছে, আলোচনা করছে, দেখা যাক কি হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পিয়ার বা অন্য কোনো প্রসঙ্গ জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করবে না, এটা আমার কাছে মনে হয়। ক্লিয়ার। সৈয়দ এস এম সাইফ মোস্তাফিজ, আপনার কাছে একটু জানতে চাই যে এনসিপির একজন সিনিয়র নেতা আজকে খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগ তুলেছেন এনসিপির বিরুদ্ধে এবং তিনি পদত্যাগ করেছেন। এটা আসলে আপনারা কিভাবে দল হিসেবে এটা ব্যাখ্যা করছেন? কারণ এখানে আপনাদের একজন নেতা, সিনিয়র নেতা আব্দুল হান্নান মাসুদ, তার মিথ্যাচারের প্রতিবাদে অলিক মৃ তিনি পদত্যাগ করলেন। এরপরে আসলে দলীয় অবস্থান কি? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, বর্তমানে যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে এটা একটা মানে ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে এবং খুবই সেন্সিটিভ একটা ইস্যু, কারণ দুই পক্ষেরই দুই রকম ইনফরমেশন আসছে। কোনো এক্সাক্ট ইনফরমেশন কিন্তু এখন আমরা পাইনি। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে এখানে বহু রকমের মানুষের সমন্বয় ঘটেছে, বহু মানুষের মতের চিন্তার একটা খোরাকের জায়গা এবং রাজনীতির জায়গাটা এনসিপি। তো সেই জায়গা থেকে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর যে ভাই বোনেরা আছেন তাদের কে রিপ্রেজেন্ট করছে এরকম একজন নেতা কিছুটা মনোক্ষুণ্ণ হয়ে তার এই সিদ্ধান্ত হয়তো তিনি নিয়েছেন। এ ব্যাপারে আমরা আসলে আমাদের দল থেকে কাজ করছি এবং হান্নান মাসুদের যে বক্তব্যটি এসছে সেটা কিন্তু তিনি তাৎক্ষণিকভাবেই সেটি যেন ক্ষমা চেয়েছেন এবং তার বক্তব্যটি যে ভুলভাবে এসছে বা স্লিপ অফ টাং হিসেবে তার সমাবেশে এই কথাটি এসছে উনি সেটি ক্লিয়ার করেছেন। তো দলীয় জায়গা থেকে আমাদের জায়গাটা হচ্ছে যে বর্তমানে যেহেতু এই ইস্যুটা নিয়ে আসলে কাজ হচ্ছে এবং এখনো ক্লিয়ার করে কেউই বলতে পারছে না যে আসলে কোন পক্ষের থেকে কি এসছে। তো এই জন্য এখনো দলীয় ভাবে যে আমাদের যে একটা স্ট্যান্ড নেয়া সেটা আমরা এখনো জানাতে পারিনি। তবে পাহাড়ে প্রথম থেকে আমরা দেখে আসছি স্বাধীনতার আগ থেকে বা পরবর্তী সময়ে আমার পূর্বের আলোচকরা কিন্তু আলোচনা করলেন যে বিভিন্নভাবে পাহাড়কে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দেশ, এজেন্সি একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করে। তো সেই চেষ্টাটা যেন না হয় বারবার, সেটার জন্য বর্তমানে যে সরকার আসলে কাজ করছেন তাদের আরো বেশি কনসার্ন এবং আরো বেশি সতর্ক থাকতে হবে এবং যেসব রাজনৈতিক দলগুলো আছে স্পেশালি জামাতে ইসলামী, বিএনপি, এনসিপি বা অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে না কেন তাদেরকেও সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে 53 বছরে না আপনারা সতর্ক থাকলেন, কিন্তু মানে নীরবতার যে অভিযোগ তিনি তুলেছেন আপনারা কেন নীরব ছিলেন আসলে এই ঘটনা? না, সেটা তো আমরা বললামই যে এই ঘটনাটা তো এখনো পুরোপুরি মানে ক্লিয়ারলি আসেনি। গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে এই ঘটনার পেছনে ফ্যাসিস্টদের একরকম যোগসাজশ আছে, কিন্তু 5 দিন ধরে আমাদের যারা এটা কি একটা যে 5 দিন ধরে একটা ঘটনা ঘটছে, একটা জায়গায় উত্তেজনা চলছে, সেখানে মানে একটা দলের থেকে কোনো বক্তব্য, মুভমেন্ট এগুলি মানে আশা করা যেত কিনা? ডেফিনেটলি আশা করা যেত। আমি যে বেশ কয়েকবার বললাম যে বেশ সেন্সিটিভ ইস্যু। এখন ধরেন যে দুই পক্ষের মানুষেরই কিন্তু দুই রকম কথা আছে। আমরা বারবার বলি যে পাহাড়ে কোনো রকম সহিংসতা আমরা চাই না, আবার পাহাড়কে কেন্দ্র করে কোনো রকম রাজনৈতিক কূটকৌশল করা হবে সেটাও আমরা চাই না। তো আমরা আসলে অপেক্ষা করছি যে এই ঘটনাটি পূর্ণভাবে জেনে আসলে আমরা আমাদের স্ট্যান্ডটা নেওয়ার জন্য।
তবে সামগ্রিকভাবে আমাদের তো দলীয় জায়গা থেকে বলেন বা ব্যক্তির রাজনীতির জায়গা থেকে আমাদের স্ট্যান্ড কোন রকম সহিংসতার সকল প্রকার সহিংসতার বিপক্ষে। আমরা চাই যে শান্তিপ্রিয় মানে শান্তশিষ্টভাবে আমাদের দেশটা যেন পরিচালিত হয় এবং সরকার যেন সেভাবেই মানে পরিচালিত করতে পারে। মানে অলিক মৃ যে অভিযোগটা করলেন, মানে আপনারা আসলে এখন ওনার ব্যাপারটা হয়েছে যে উনি তাৎক্ষণিক অনেক রকম অ্যাকশন চাচ্ছেন, যেটা একটা রাজনৈতিক তল থেকে আসলে স্বাভাবিকভাবেই পুরো ঘটনাটি বিচার বিশ্লেষণ করে যেভাবে স্ট্যান্ড নিতে হয় সেই জায়গাটা তো না করে সম্ভব না। এখন ওনার সেন্টিমেন্ট ইমোশন আমরা সেটাকে অবশ্যই সম্মান করি এবং সেই জায়গা থেকে তাৎক্ষণিকভাবে তার এই প্রতিক্রিয়াটি এসছে। এবং আমি আরেকটা যেটা মানে বিষয় উল্লেখ করতে চাচ্ছিলাম যে আমাদের যে পররাষ্ট্রনীতি, সেখানে আমরা বিএনপি, জামাত ইসলামী বা আওয়ামী লীগকে কখনোই আসলে মানে পরিকল্পিত ভাবে পররাষ্ট্রনীতিতে আমরা দেখিনি। তারা সবসময় দেখা গিয়েছে যে কোন রাষ্ট্রের উপরে একরকম বন্ধুত্বপূর্ণ বা একরকম নির্ভরশীলতার রাজনীতি করেছে, অথবা এখন জামাত ইসলামের তাহের সাহেব যেরকম মন্তব্য করলেন যে ৭১-এর প্রশ্নকে টেনে বা যেভাবে আর এক রকম ইস্যু তৈরি করতে যাচ্ছে, সেগুলো থেকে আমার মনে হয় যে বের হয়ে আসা উচিত। ৭১ প্রশ্নটা তাদের ক্লিয়ার করে রাজনীতি করা উচিত এবং সেখানে কোনো রকম ভাবে যদি আসলে ভারতকে ইউজ করে যে তাদের সেই সময়কার ভূমিকা লেজিটিমেট করা হয়, সেটাও দুঃখজনক। আমি আশা করি যে নতুন দিনে যে রাজনীতি, সেখানে অবশ্যই জামাত ইসলামী ৭১-কে ধারণ করে এবং সে ধারাই আসলে তারা রাজনীতি করতে চায়। এবং বর্তমানে আসলে আমাদের পররাষ্ট্র নীতি হতে হবে চোখে চোখ রেখে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ভাবে। একবারে একটা দেশকে আমরা একদম বিপক্ষের শক্তি বানিয়ে মানে যুদ্ধ ঘোষণা করে দিলাম, এটা বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডে, সিভিলাইজড ওয়ার্ল্ডে কোন রকম পররাষ্ট্র নীতির জায়গা থেকে আমি মনে করি না পড়ে। তো মানে তার মানে এনসিপি কি ভারতের সঙ্গে চলতে চায়? আমেরিকা, চীন, ভারত, আমরা প্রত্যেকটা দেশের সাথেই তো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলতে হবে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে, দেশের স্বার্থ সংশ্লিষ্ট হবে সেই বিষয়গুলোতে আমাদের তো আগানো উচিত। একবারে আমাদের চারপাশের দেশগুলোকে যদি শত্রু বানিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করে দিই, তাহলে তো এটা সামনের দিন আমাদের জন্য। কিন্তু জুলাই আন্দোলন তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে বলে আপনারা বলেছিলেন। আমরা তো বারবার বলছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা হয়েছে, কিন্তু ভারতের বিরুদ্ধে তো আমাদের যুদ্ধ ঘোষণা হয়নি। আমাকে একটা বিরতি নিতে বলা হচ্ছে, আমি সেই ব্যাপারগুলো আমাদের রক্ষা করতে হবে। জি, শামসুজ্জামান দুদু এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য জানালে। এস এম সাইফ মুস্তাফিজ, আপনি থাকবেন, আরো কিছু বিষয় আপনার সঙ্গে একটু আমার জানার আছে, এমনকি আমার অতিথি সিরাজুল ইসলামেরও জানার থাকবে নিশ্চয়ই। এই পর্যায়ে একটু যুক্ত করে নেব সৈয়দ ইবনে রহমতকে, পার্বত্য অঞ্চল বিষয়ক একজন গবেষক, এবং সাইফ মুস্তাফিজ আমাদের সঙ্গে আছেন। সিরাজুল ইসলাম, আপনি সাইফ মুস্তাফিজকে একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। আমি ঠিক প্রশ্ন করতে চাইনি, আমি বরং এক ধরনের সাপোর্টিভ একটা বক্তব্য দিতে চেয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে অলিক মৃর যে পদত্যাগের ঘটনা, এই ঘটনার সাথে হয়তো অনেকগুলো বিষয় থাকতে পারে, বাট যে বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করলেন যে তার তো দলের অবস্থান থাকে না, সেখানে রাজনীতি করার মতো অবস্থান থাকে না, এটা একটা ব্যাখ্যা হতে পারে। বা হান্নান মাসুদ যা বলেছেন তা হয়তো অর্ধসত্য বা অনেকটা সত্য অথবা মিথ্যা ইত্যাদি ইত্যাদি। তিনি একরকম প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন। ফ্যাক্ট হচ্ছে, আমি যদি প্রশ্ন করি যে অলিক মৃ তার পলিটিক্স থাকে না বলে তিনি পদত্যাগ করলেন, তাহলে আমাদের কিন্তু একজন পার্বত্য বিষয়ক উপদেষ্টা আছে, তো সুপ্রদীপ চাকমা, তিনি কিন্তু পদত্যাগ করেননি, তিনি সরকারে আছেন। অর্থাৎ অলিক মৃর চেয়েও কিন্তু বড় দায়িত্ব। না, উনি পদত্যাগ করবেন কেন? মানে পদত্যাগ তো করবেন আমার দলের একজন, সে না আমার অঞ্চলে ঘটে যাওয়া একটা ঘটনাকে এখানে যে কথা বলতে চাই, তিনি ভুয়া বলছেন, মিথ্যা বলছেন। হয়তো ওই অংশটা এক বিতর্কিত ব্যাপার, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা অংশ তো ইম্পর্টেন্ট। সেনাবাহিনীর গাড়িতে সেনাবাহিনীর উপরে যে হামলা হয়েছে, এটা তো ট্রু, এটা বাস্তবতা। এবং আরও বাস্তবতা হচ্ছে যে এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আমরা এই ধর্ষণের ঘটনাটা বা সাম্প্রতিক ঘটনাটা কখন, যখন আমাদের সামনে জাতীয় নির্বাচনের একটা প্রশ্ন এবং
অত্যন্ত গুরুত্বপূর্ণ। না যেটাই হোক ওটাও গুরুত্বপূর্ণ। একটা ধর্ষণের মতো ঘটনা ঘটে গেছে, একটা গণধর্ষণের মতো ঘটনা ঘটে গেছে, সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। না, এই জায়গায় আমাদের সরকারের, সামরিক বাহিনীর, পুলিশের বা সামগ্রিকভাবে প্রশাসনের কিন্তু ভূমিকাটা দেখার প্রশ্ন ছিল। সেখানে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তারপরে তাকে আটক করে তার বিচারের ব্যবস্থা করা হয়েছে। এবং সব ধরনের, এমন তো নয় যে পুলিশ বা প্রশাসন বা সেনাবাহিনী এই ঘটনার পক্ষে অবস্থান নিয়েছে, তা তো না। ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে, তা তো না। সেনাবাহিনীকে তাহলে তারা প্রতিপক্ষ বানানো কেন? এটা তো প্রশ্ন। অলিক মৃত এ প্রশ্নও তো করতে পারতো তাদেরকে, যে তোমরা সেনাবাহিনীকে তোমরা প্রতিপক্ষ বানালে কেন? সাইফ মুস্তাফিজ, যদি আপনার কোনো আইডিয়া থাকে অলিক মৃর সঙ্গে কি কোনো কথা হয়েছে কিনা, বা সিরাজুল ইসলাম যেভাবে বলছিলেন সেগুলোর বিষয়ে। না, আমি তো ব্যাপারটা প্রথমেই ক্লিয়ার করলাম, এবং এই বিষয়ে আমাদের একটি টিম গঠন করে দেওয়া হয়েছে যারা আসলে পুরো বিষয়টি তদন্ত করছে, এবং তারপরে আসলে তারা ব্যাপারটি জানাতে পারবে। তবে আমি মনে করি যে ভাইয়ের কথা কিন্তু উল্লেখ করলেন যে আসলে এখানে অনেক রকম ডাইমেনশন দেখা যাবে। মানে ধর্ষণের একটি ঘটনা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবে এটাকে মানে সাধারণ একজন মানুষ হিসেবে এটা সমর্থনযোগ্য কোনো ঘটনা না, এবং এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা আমাদের জায়গা থেকে সবাই জানিয়েছি। এবং আবার এই ঘটনাকে কেন্দ্র করে মানে যে ধর্ষক, মানে তার বিচারের জায়গাটা এখানে নিশ্চিত করার যে ব্যাপারটা, সেখানে আর্মি এবং তাদের যে মুখোমুখি অবস্থান হয়ে যাওয়া, এবং সার্বিকভাবে পাহাড়কে যে এরকম অস্থিতিশীল করে পুরো ওই জোনটাকে একরকম অস্থিতিশীল করে ফেলা হলো, সেটা তো আসলে অনেক রকম দুরভিসন্ধি বা অনেক রকম ডাইমেনশন খুঁজে পাওয়া যাচ্ছে। এবং আমাদের পলিটিক্যাল লিডারদের বক্তব্য এবং সেখানকার যারা স্থানীয় কিছু লিডার আছে তাদের বক্তব্যের জায়গাগুলো আপনারা যদি দেখেন, সেটা কিন্তু এখনো মানে ধোঁয়াশার মধ্যেই আছে। মানে এক্স্যাক্ট মানে কনক্লুশন কিন্তু টেনে মানে ঘটনার বাস্তবিক জায়গাটা এনে ফেলা যাচ্ছে না। তো আমাদের দলের যিনি আছেন ওনার জায়গাটা নিয়ে আমি বললাম যে এটা তার জায়গাটা সে হয়তো ফিল করেছে যে আসলে দলের জায়গা থেকে হয়তো বা স্ট্যান্ড নেওয়া হয়নি। কিন্তু আমি মনে করি যে একটা রাজনৈতিক দল হুট করেই মানে একটা ইমোশনাল জায়গায় বা ইম্পালসিভ ভাবে কোনো ডিসিশন বা কোনো একটা স্ট্যান্ড নিয়ে ফেলতে পারে না। স্বাভাবিকভাবে দুই পক্ষ বা যতগুলো পক্ষ আছে সে মানুষগুলোর ব্যাপারগুলো জেনে তারপর তার একটা ভূমিকা বা তার একটা অবস্থান তারা জানাতে পারে। সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারটি নিয়ে খুবই কনসার্ন, এবং আমরা এই ব্যাপারটির ব্যাপারে খুবই সজাগ দৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি। জি, মানে এই পাহাড়ি অঞ্চলে কি আসলে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো ধরনের ব্যর্থতা দেখেন? দীর্ঘদিন ধরে মানে পাহাড় অশান্ত, আশঙ্কা, মানে সেখানে পলিটিক্যাল পার্টিগুলোর মানে ভূমিকাটা কি একটু অন্যরকম অন্য অঞ্চলের তুলনায়? হ্যাঁ, মানে টু সাম এক্সটেন্ট এটা ট্রু যে আসলে পলিটিক্যাল পার্টির জায়গা থেকে পাহাড়ের যেই পলিটিক্স বা সেই জায়গাটায় যেভাবে আসলে জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু কখনোই হয়নি। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ছিল বা বিএনপি সরকার ছিল যখন, তারা কখনোই আসলে পরিস্থিতি সেভাবে আসলে নিয়ন্ত্রণ করা বা তাদের সাথে আসলে ব্যাপারটা আসলে তো নিয়ন্ত্রণ করা খারাপ, মানে রং টার্ম হবে। মানে আমি যদি রাজনীতি করতে চাই সেই মানুষের, সেই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে আসলে আমার রাজনীতিটা যেভাবে করা উচিত ছিল, তার যে আমার মনে হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো বরঞ্চ সেখানে একটা প্রভাব বিস্তারের রাজনীতি করতে চেয়েছে। এবং সেখানে সেই জাতিগোষ্ঠী বা সেই জাতিসত্তার যে মানুষগুলো আছে তাদেরকে যেভাবে ইম্পোর্ট করা দরকার ছিল, তাদেরকে যেভাবে ন্যাশনালি তুলে আনা উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি। বরঞ্চ বাইরে থেকে অনেক মানুষ ইন্টারফেয়ার করতে নিয়েছে, পাহাড়ে হয়তো বা গিয়ে তারা রাজনীতির ওই বলয়টা গড়ে তুলেছে বা একটা সাংস্কৃতিক নতুন একটা কালচার তাদের মধ্যে দিতে চেয়েছে। রাদার সেখানে যেই সাংস্কৃতিক বলয়টা বা তাদের যেটা আলাদা একটা কালচার ছিল সেই জায়গাটাকে সমুন্নত রেখে আলাদা একটা পলিটিক্স এখানে এস্টাবলিশ করা দরকার ছিল। সেটা হয়নি দেখেই বারবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেক হোল্ডাররা, যাদেরকে আমরা চিন্তা করছি যে হয়তো ভারত বা কোন এজেন্সির হতে পারে, তারা এই সুযোগটা বারবার নিচ্ছে এবং এই সুযোগের সদ্ব্যবহারটা তারা ভালোভাবেই করতে পারছে। এই জন্য পাহাড়কে বারবার অশান্ত করা যায় যে কোনো একটা ইস্যুতে তৈরি করে। সিরাজুল ইসলাম কোনো প্রশ্ন? আমি বলবো যে এনসিপি নেতা সাহেব ভাই আমাদের, তিনি যে বক্তব্য দিলেন তিনি তার মতো করে দিয়েছেন, কিন্তু এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে মাহবুব। আপনি দেখবেন যে পৃথিবীর যে অঞ্চলে এইরকম ছোট নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে কিন্তু খেলা হয়।
যেমন আপনি ইরাকের কুর্দিদের নিয়ে খেলা হয়, ইরানে কুর্দি আছে তাদেরকে নিয়ে খেলা হয়, আপনার কোনো কোনো এলাকায় এমনকি ইরানের একটা অংশে সুন্নিরা সংখ্যালঘু, সেইখানে তাদের নিয়ে খেলা হয়। আপনার তুরস্কে কুর্দিরা সংখ্যালঘু, তাদের নিয়ে খেলা হয়। সিরিয়ায় কুর্দিরা সংখ্যালঘু, তাদের নিয়ে খেলা হয়। আমাদের বাংলাদেশে পার্বত্য অঞ্চলে এইরকম উপজাতি বা যে নৃগোষ্ঠী যে জাতিগোষ্ঠী আছে তারা আপাতত একটা অঞ্চলে বসবাস প্রায় বলা যায়, এইরকম বড় অঙ্কে আর কোথাও খুব একটা নেই, অল্প স্বল্প কোথাও কোথাও আছে, বাট পার্বত্য অঞ্চলটা নিয়ে বিশেষভাবে, এবং সেটা সার্টেন একটা এরিয়া। খেয়াল করুন, এটার একটা জিওপলিটিক্যাল আসপেক্ট তো আছে, নট অনলি দ্যাট, ইন্টারন্যাশনাল একটা অনেক গুরুত্বপূর্ণ গেম আছে এখানে, সেটা নিয়ে আমরা হয়তো যার কারণে আমাদের সাহিব ভাই যে কথা বলছেন, পলিটিক্যাল পার্টিগুলো যে ব্যর্থতার যে দিকটা, আসলে এই জায়গায় সফল হওয়াটা খুব সহজ কথা না। এই কারণে বলবো যে আমাদের বাংলাদেশের অর্থনীতি, আমাদের সামরিক সক্ষমতা, পলিটিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে আরো বহু বিষয় আছে, যে বিষয়গুলোকে যদি আপনি বিবেচনায় নেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনটাকে যদি তার পাশাপাশি রাখেন, আন্তর্জাতিক গেম এবং আন্তর্জাতিক প্ল্যান, আন্তর্জাতিক স্টেক হোল্ডার, তাদের দর্শন, তাদের চিন্তা, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ছোট ছোট করে পাশাপাশি রাখেন, তাহলে এই বিষয়টা কিন্তু খুব সহজ না। সরকার, রাজনৈতিক দল, এমনকি সরকারের জন্য সহজ, সেটা তো দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এনসিপির নেতা যা বলছেন, এটা আসলে শুধু পলিটিক্যাল পার্টির ব্যর্থতার ব্যাপারটা তা না, আন্তর্জাতিক একটা বিষয় এখানে রয়েছে, সফল হওয়া খুব সহজ কথা। জি, এস এম সাইফ মুস্তাফিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে আজকে ৭১ জার্নালে। জি, আপনি কোনো কিছু যুক্ত করবেন? হ্যাঁ, আমি একটু যুক্ত করছি যে ভাই যথার্থই বললো, যে খেলাটা যে হয়, মানে ভিন্ন জাতি গোষ্ঠী, তারপরে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা বা বিভিন্ন সময় এই কমিউনিটি গুলোকে যে খেলাটা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি খেলাটা বন্ধ করার রাজনীতি করতে এসছে, এবং জিও পলিটিক্যাল অ্যাসপেক্ট বলেন, তারপরে আমাদের টোটাল ন্যারেটিভের জায়গাটা যেটা ছিল বিগত সময়, সেটা ভেঙে আসলে আমরা আমাদের রাজনীতিটা করতেছি। এবং ভাই যেটা বলছে যথার্থই বলেছেন, এবং আমরা এগুলো মাথায় রেখে আমাদের কাজগুলো নিয়ে আগাচ্ছি। আপনারা সফল হন। জি, শুভকামনা রইল। এস এম সাইফ মুস্তাফিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে পাই একটা প্রথম আলোর একটি শিরোনামকে ঘিরে। ৪৮ মনোনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে সাবেক বিসিবি পরিচালকের মনোনয়নপত্র। এ নিয়ে আলোচনা করব। আমি একজন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির, তাকে একটু যুক্ত করে নিচ্ছি। যদি এখান থেকে একটু পড়ি, ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত জানিয়ে রাখি। তার আগে আমি একটু পত্রিকা থেকে যদি পড়ি, মনোনয়নপত্র বাতিল হওয়া ৩ কাউন্সিলর, ৪৮ মনোনয়নপত্র বৈধ, বাতিল হয়েছে সাবেক বিসিবি পরিচালকের মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাতিল হওয়া 3 কাউন্সিলর যথাক্রমে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থী হতে চেয়েছিলেন। আজ বিসিবি নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের পর বাতিল হয়েছে 3 জনের মনোনয়নপত্র বাতিল হওয়া বিসিবির সাবেক পরিচালক এবং জামালপুর ক্রীড়া সংস্থার এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেন। তারা ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থী হতে চেয়েছিলেন। তাহলে সেই সুযোগটি আর তাদের থাকছে না। আমরা একটু যদি ফয়সাল তিতুমিরের কাছে যাই। ফয়সাল তিতুমির, নির্বাচন তো বেশ মানে খবরের জন্য জমে উঠছে। আমরা ক্ষণে ক্ষণে এরকম দেখছি, যারা পরিচালক পদে নির্বাচন করতে চাইলেন বাতিল হয়ে গেল। তারপরে এক সময় আমরা দেখলাম যে তামিম ইকবাল বিএনপির প্রার্থী, বুলবুল সরকারের প্রার্থী, তাদের মধ্যে আবার সমঝোতা, নানান ধরনের খবর প্রতিদিনই একটা ডাইমেনশন নিচ্ছে। কি হচ্ছে আসলে ফয়সাল তিতুমির? বাংলাদেশের ক্রিকেটের মাঠের খেলার চেয়েও বেশি উত্তেজনা আসলে। আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বেশ রোমাঞ্চকর একটা লড়াই, অনেক ঘটনা চলছে খেলার বাইরে। তো বাংলাদেশের আসলে এই মুহূর্তে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের এই খেলাটাই বোধহয় সবচেয়ে রোমাঞ্চ ছড়াচ্ছে, এবং ঠিকই বলেছেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ঘটনা। এবং আমার যেটা মনে হয় যে আজকে পর্যন্ত যেটা আপডেট আমরা দেখছি যে 4 জন আসলে এর মধ্যে নির্বাচিত হয়ে গেছেন, কারণ সেখানে অপোনেন্ট নেই পরিচালক পদে। আপনি জানেন যে বিসিবির নির্বাচন পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং, অনেকটা আপনি বলতে পারেন যে ঠিক প্রথাগত নির্বাচনের মতো না বাংলাদেশের।
ফলে এটা ধরুন 3টা ভিন্ন ক্যাটাগরিতে ইলেকশন হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে 13 নাম্বার অফ ডিরেক্টর নির্বাচিত হচ্ছেন কাউন্সিলরদের ভোটে, সেখান থেকে তারা আবার প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এবং কালকে বেসিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট দিন, কালকে মানে আমি আজকে বলতে পারি 12টার পরে হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মনোনয়নপত্র অনেকেই আসলে হচ্ছে প্রত্যাহার করতে পারেন, সেরকম একটা কথা শোনা যাচ্ছে। কারণ এই যেটা আপনি বললেন যে আপোষের একটা কথা আলোচনা আছে, ফলে যে উত্তেজনা ছিল ওটা আসলে এখন অনেকটা সীমিত বলা যায়। ধরুন একেবারেই সরকারের পক্ষ বনাম একরকম যেটা ছিল বিএনপির পক্ষ, সেটাতে বরং নানান রকম নেগোসিয়েশনের কথাই শোনা যাচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় আসলে কিভাবে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে কোন জায়গাটায় কাকে আনতে চান, সেই জায়গাটায় ধরুন যদি কেউ অপোনেন্ট থাকে তাকে কিভাবে বাদ দেওয়া যায় বা তাকে বসানো যায়, ফলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন বলে আজকে মনে হচ্ছে। আমরা হয়তো আজকে দেখছি 4 জন হয়েছেন নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা, এই সংখ্যাটা কালকে আরো বেশি বাড়তে পারে। এবং সবকিছু মিলে আমার মনে হয় যে 6 তারিখ নির্বাচন আস্তে আস্তে আসলে আরো অনেক কিছুই ঘটনা ঘটতে পারে বাংলাদেশ ক্রিকেট দলে। জি ফয়সাল, তুমি আরেকটি খবর খুব আলোচিত আজকে সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ছিল, পক্ষে বিপক্ষে সাকিব এবং ক্রীড়া উপদেষ্টার যে ফেসবুক স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস, এগুলো ঘিরে সামনে আরেকটা স্ট্যাটাস আসছে কিনা এটার পাল্টার, সেটা নিয়েও ক্রীড়াপ্রেমীরা অপেক্ষায়, মানে খোঁজ খবর রাখছেন সাকিব কি বললেন বা আসিফ মাহমুদ কি বললেন। একদমই তাই, আমাদেরও আসলে খুব কিছুক্ষণ পর পরই ফেসবুকে একবার তার প্রোফাইল দেখতে হচ্ছে, ভেরিফাইড প্রোফাইল দেখতে হচ্ছে, আবার কেউ পার্সোনালি কিছু বলছেন কিনা। এবং একই সঙ্গে শুধু যে দুজনের কথা আমরা বলছি, সাকিব আল হাসান এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা, তাদের দুজনের পাল্টে পাল্টে স্টেটাসের বাইরেও ধরুন এই বলয়ের যারা আছেন দুটো পক্ষের, তাদের দিক থেকে নানান রকম স্টেটাস আসছে, খবর আসছে। সাকিব আল হাসানকে ইন্টারভিউ দিয়েছেন খুব সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে। ফলে সবকিছু মিলে আলোচনাটা চলমান এবং আমরা আসলেই তাই একটু পরপর আপডেট দেখতে হচ্ছে, যাতে দেখি তো ওই ফেসবুকে গিয়ে দেখি তিনি কি লিখলেন, আচ্ছা তুমি কি লিখলেন। এবং দুজনই আসলে দুজনের জায়গায় তো তাদের নিজেদের যুক্তি আছেই, আচ্ছা তারা সেটা দেওয়ার চেষ্টা করছেন। তবে নিশ্চিতভাবেই সাকিব আল হাসান ধরুন দেশে আসছেন না, অনেকদিন হলো দেশের বাইরে আসছেন, এবং তাকে ঘিরে যে একটা অন্যরকম আবেগ তৈরি হয়েছিল, সেই আবেগ আসলে 5ই অগস্টের সময় থেকে আস্তে আস্তে সেটা আরেকটু ভিন্ন রকম হতে শুরু করে। এবং স্ট্যাটাসের পর প্রবাবলি আরো একটু নতুন ভাবে হয়তো সাকিব আল হাসানকে সবাই এখন থেকে মূল্যায়ন করবেন বা দেখবেন। ফলে দুটো দিকেরই পক্ষ বিপক্ষ যেরকম আছে, ঠিক একই সঙ্গে আমার মনে হয় যে এই ঘটনায় সাকিব আল হাসানের হয়তো আমরা বলতে পারি বাংলাদেশের এই ক্রিকেট ক্যারিয়ারে একটা পার্মানেন্ট ইপি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। জি ফয়সাল তিতুমির, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম যে এই যে সাকিব আল হাসান আমাদের জাতীয় পর্যায়ের এত বড় একজন ক্রিকেটার এবং সবচেয়ে আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সর্বকালের সেরা খেলোয়াড় তাকেই বলা হয়, দীর্ঘদিন যাবত অনেক রেকর্ড তারই অধীনে, তারই দখলে, এবং তার ক্রিকেট মেধা নিয়ে আসলে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। বাট এই যে পলিটিক্সে জড়িয়ে যে নাম কুড়ালেন তিনি, দুর্নাম না সুনাম সে আপনিই বলবেন, সেক্ষেত্রে এই ট্রেন্ড বন্ধ করার জন্য আমাদের কি করণীয় থাকতে পারে? ফয়সাল তিতুমির, আপনার কোনো সাজেশন, আপনারা ক্রীড়া সাংবাদিক যারা আছেন কিভাবে দেখেন এই অঙ্গনে থাকে, ছোট্ট করে যদি ছোট করে বলেন। প্রথম কথা হচ্ছে যে সারা বিশ্বজুড়েই প্রবাবলি এবং সাবকন্টিনেন্টে সম্ভবত এটা আরো বেশি ক্রিকেট বা বিভিন্ন পপুলিস্ট বা পপুলার যারা হন বিভিন্ন ক্ষেত্রে, তারা আসলে রাজনীতিতে আসতে চান এবং সেটা আসে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে কারেন্ট ক্রিকেটার ক্রিকেট খেলছেন মাঠে, বাট একই সঙ্গে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, সেটা একেবারে নতুন একটা ধারা। এবং সেটা আসলে বন্ধ হওয়া উচিত। আমার একটা গাইডলাইন্স এই ব্যাপারে স্পষ্টতই থাকতে পারে যে তিনি এখনো অবসর নেননি, বর্তমানে খেলে যাওয়া অবস্থায় তিনি আসলে রাজনীতিতে আসতে পারবেন না বা আসা উচিত নয় এইটা। বাট সাকিব আল হাসানের ক্ষেত্রে আসলে এটা বলতে খুবই স্বল্প সময়ের একজন এমপি, এবং সেটাই আসলে তার স্বল্প সময়ের রাজনৈতিক ক্যারিয়ার, তার এত দীর্ঘ জীবনের আপনি যেটা বলেন ক্রিকেটীয় ক্যারিয়ারকে আসলে ফেলে দিয়েছে। ফয়সাল তিতুমির, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য 71 জানালে। একই সঙ্গে সিরাজুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।